দেখা হলে অনেকেই বলে যে ভাই আপনি তো ব্যস্ত মানুষ, এরকমও কিছু থাকে। কিন্তু আসলে আমি যাদের সাথে কাজ করতে চাই তাদের সাথে সংযোগটা, এটা আমার কাছে মনে হয় যে সংযোগটা বা এটা একটু ঘাটতি আছে। অভিনয়ের প্রস্তুতি কিন্তু আমার আছে আছে মানে আমি আমার শুধু থিয়েটার করলেই হয় না, থিয়েটার করার পাশাপাশি পড়ালেখা বা দেখা, এখনকার যে কাজগুলো হচ্ছে আমি প্রায় সবগুলো কাজে আমি দেখার চেষ্টা করি। আজ আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন অভিনেতাকে, সাংগঠনিক কাজে অগ্রগামী একজন প্রিয় মানুষকে। সম্প্রতি গুণী অভিনেতা তৌকির আহমেদের ৬০ বছর বয়সকে উদযাপনের জন্য সুরিত নামের একটি সংগঠন যে আয়োজন করেছে তা অনেকের জন্য অনুপ্রেরণার, অনুকরণীয়। সত্যি তাই, সময় কখনো ক্যালেন্ডারের পাতায় ধরা পড়ে না, কিছু মানুষের ভেতর দিয়ে সে বয়ে যায় আলো হয়ে, শিল্প হয়ে, অনন্ত অনুরণন হয়ে। আমাদের শিল্পীদের যাত্রা তেমনই একটি নদী, যেখানে অভিনয় শুধু চরিত্র নয়, এক একটি জীবন। আর সেই জীবনকে উদযাপন করার জন্য যে কজন মানুষ এগিয়ে আসেন তাদেরই একজন আহসান হাবিব নাসিম আমাদের আজকের অতিথি। চলুন তার সাথে কথা বলি। কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ। এবং অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো, ভালো লাগছে। ধন্যবাদ। তবে সাম্প্রতিক সময়ের একটি আয়োজন নিয়ে আসলে আজকের গল্পটি শুরু করতে চাই। ৬ দশক পেরিয়ে তৌকির আহমেদ আমাদের সংস্কৃতি শিল্পীর দায়, এরকম একটি সফল আয়োজন করবার জন্য প্রথমে আসলে সুরিতকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু আমার জানতে ইচ্ছে করছে সুরিত আসলে কারা? এটা খুব মজার বিষয় যে অনেকেই ভেবে বসেছেন যে সুরিত হচ্ছে একটি সংগঠন, কিন্তু সুরিত কোনো সংগঠন নয়। আচ্ছা, এটা শুরু হলো এভাবে যে তৌকির ভাইয়ের জন্মদিন ছিল মার্চ মাসের ৫ তারিখে। তো তার আগেই আমাদের ভেতর একটু আলোচনা হচ্ছিল এক আড্ডায় যে তৌকির ভাইকে আমরা একটু সেলিব্রেট করতে চাই। উনি তো ৬০ হলো এবং ৬০ বছর হয়ে গেল। আর মজার বিষয় হচ্ছে তৌকির ভাইয়ের যে ৬০ বছর বয়স হচ্ছে, অতিক্রম করলো, এটা আমাদের কাছে কখনো মনে হয়নি। তো এটা যখন ডিক্লারেশন হবে তাহলে কিভাবে হতে পারে? তো সাধারণত কেক কেটে ফুল দিয়েই তো জন্মদিন করা হয় বা একটু প্রশংসা বাক্য এগুলোই থাকে। তো আমরা তখন একটু ভাবলাম যে কিভাবে এটাকে একটু অন্য মাত্রায় নিয়ে যাওয়া যায়। তার কিছুদিন আগে মানে এটা ভাবতে ভাবতে আমরা ভাবলাম যে একটা অনুষ্ঠান করব, সেটা আমরা হলের ডেট পেলাম হচ্ছে 19শে এপ্রিল। তো ডেট পাওয়ার উপরে ডিপেন্ড করে যে আমরা কিভাবে করব। পরিকল্পনা করা শুরু করলাম। ইতিমধ্যেই আমাদের শামস সুমন মারা গেলেন। তো মারা যাওয়ার পরে আমরা এত শকড হলাম এবং শামস সুমনের সাথে সবার এত ভালো সম্পর্ক ছিল, এটা আমরা কিন্তু বুঝতাম না। উনি সবার সাথে দুষ্টুমি ফাজলামি করতেন, কিন্তু মানুষ হিসেবে প্রত্যেকের জীবনের সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এটা আমাদেরকে অনেক বেশি আমাদেরকে শকড করলো এবং সবাই মর্মাহত হয়েছে। তো আমরা ভাবলাম যে একজন শিল্পীর কর্মগুলো কেন সেলিব্রেশন হবে না। তো সাধারণত যেটা হয় যে জন্মদিনের উৎসবে সবাই প্রশংসা করলো, একটু বাইক নিল, বলা হলো, উনি খুশি হন, এটাই হয়। তো আমরা একটা পরিকল্পনা করলাম যে তৌকির আহমেদের কাজ কি আছে। দেখলাম অনেক কাজ তার, মানে জনপ্রিয় শিল্পী উনি আছেন, সেই হিসেবে হয়তো তার ব্যক্তিত্বটা সবাই চেনেন, যিনি তৌকির আহমেদ সবাই ভালোবাসেন, পছন্দ করেন। কিন্তু ওনার 7টা চলচ্চিত্র নির্মাণ করা আছে, যেই চলচ্চিত্রগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ আছে, ভাষা আন্দোলন আছে, নদী আছে, নারী আছে, দেশের প্রকৃতি আছে, খেটে খাওয়া মানুষের, বঞ্চিত মানুষের গল্প আছে। তো সুতরাং উনি তো আমাদের যেই সংস্কৃতি, আমাদের যেই চলচ্চিত্র, সেখানে তো তার অনেক ভূমিকা আছে। যে কারণেই ভাবলাম যে এই বিষয়গুলো আমরা তুলে আনতে চাই। পাশাপাশি উনি মঞ্চে অভিনয় করেছেন এবং মঞ্চ নির্দেশনা দিয়েছেন মঞ্চনাটকের, সেগুলো তুলে আনতে চাই। তো তাহলে এটা আয়োজনটা কোন একটা সংগঠন করলে সেই সংগঠনের জন্য একটু সমস্যা হতে পারে, এরকম যে তাকে কন্টিনিউয়াস এই প্রোগ্রামগুলো করে যেতে হবে। তো আমরা তখন বললাম যে ঠিক আছে, তাহলে আমরা করি। এখন আমরা কারা, আমরা কারা, কারা কারা মিলে হবে বা কি পরিকল্পনা, আমরা কারা। তখন এটার একটা বিশ্লেষণ বের করলাম যে যারা তৌকির আহমেদকে পছন্দ করে, তার কাজকে পছন্দ করে, তারাই সুরিদ। এখন এই সুরিদের অংশ দর্শকও, এই সুরিদের অংশ আপনিও। তো কেউ কেউ দায়িত্ব নেবে, সেই জায়গা থেকে আমাকে আহ্বায়ক করা হলো। তারপরে অপু, রৌনক, সুজাত শিমুল, এরা সবাই যুক্ত হলো। ওয়াহিদ মুরাদ, কল্লোল ভাই, টিটো, বেশ, আর সালাম সুমন,
তারপরে তানভীর মাসুদ, এরকম বেশ প্রায় 15-20 জনের একটা টিম হয়ে গেল। তো সেখান থেকেই কাজটা পরিকল্পনা করে বসে করা হলো, এবং কাজটা করতে গিয়ে যে ওনাকে সম্মান দিতে গিয়ে আসলে আমরাও সম্মানিত যেমন হয়েছি, পাশাপাশি দেখলাম আনন্দটা হচ্ছেই যে আসলেই অনেকেই বলছেন যে মারা যাওয়ার পরে এসব প্রশংসা শুনে লাভটা কি। একজন শিল্পী যদি তার জীবদ্দশায় তার কাজের মূল্যায়ন সম্বন্ধে জানতে না পারেন, সেলিব্রেট হচ্ছে তার কাজের মূল্যায়ন, ভালো মন্দ সব আলোচনাই হবে। এবং আমরা বিষয়টাকে শুধু সেলিব্রেশনের পর্যায়ে না নিয়ে রাখলাম হচ্ছে যে আমাদের সংস্কৃত শিল্পীর দায়, আমাদের সংস্কৃতিতে শিল্পীর কোনো দায়িত্ব আছে কিনা। যে যার যার মতো কাজ করেন, কিন্তু শিল্পীর দায় বলে তো একটা বিষয় থাকে, যে শিল্পীর কিছু দায়িত্ববোধ থাকে, সেই দায়িত্ববোধের জায়গা থেকে উনি কতটা করেছেন। তো তাতে আমরা যেটা করলাম যে ওনার 3টা সেগমেন্টে ভাগ করলাম। এক হচ্ছে তার মঞ্চনাটক, উনি মঞ্চ দিয়ে শুরু করেছিলেন, সুতরাং মঞ্চনাটক নিয়ে লিখলেন মাসুম রেজা। তারপরে উনি অভিনয় করেছেন টেলিভিশনে, চলচ্চিত্রে দীর্ঘদিন, সেটা নিয়ে লিখলেন রুম্মান রশিদ খান। তারপরে হচ্ছে যে চলচ্চিত্র উনি নির্মাণ করেছেন, চলচ্চিত্র নিয়ে লিখলেন অমিতাভ রেজা চৌধুরী। তো 3টা লেখার মধ্যে তার দর্শনগত যে বিষয়, চলচ্চিত্র দর্শন, মঞ্চ নাটকের প্রতি তার একাগ্রতা বা মঞ্চ নাটকের প্রতি ভালোবাসা, দর্শন, তার লেখালেখি, তার অভিনয়ের যে সেই সময়কার ম্যাজিক, সব কিছু আলোচনায় চলে আসলো। তাতে করে একজন পূর্ণাঙ্গ তৌকির আহমেদের একটা অবয়ব ওদিন সবাই দেখতে পেরেছে। সত্যি তৌকির আহমেদের প্রতিক্রিয়া কি ছিল আয়োজনটা শুরুর আগে আর আয়োজনটা সফলভাবে শেষ হবার পর? কি বলেছেন একটু শুনি। যখন এই পরিকল্পনা অনেকে প্রথমে যখন বলা হলো তৌকির ভাই আপনার তো আমরা জন্মদিন উইশ করতে চাই, উদযাপন করতে চাই, বলে না 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 আমি তো কখনো এগুলো করিনি। তারপর যখন প্ল্যানটা বললাম তখন উনি বললো যে হ্যাঁ, যদি কাজকে সেলিব্রেট করা যায় তাহলে এটা ভালো। তারপরে তো মনে হচ্ছে তোমরা কি আমাকে মেরে ফেললে কিনা। কিন্তু অনুষ্ঠান হওয়ার পরে উনি বললেন যে নাসিম এটা, বা আমাদের সবাইকে বলেছে নাসিম এটা সত্যি সত্যিই আমি খুবই অনুপ্রাণিত বোধ করছি। আমি বেশ কিছুদিন ধরে মনে হচ্ছিল যে অনেক কাজ তো করলাম আর কি করব, কিন্তু ওই অনুষ্ঠানের পরে সবাই যেইভাবে তাকে মূল্যায়ন করেছে, তার কাজের মূল্যায়ন করেছে, তখন তার মনে হয়েছে যে না, তাকে আরো কাজ করতে হবে। যে কারণেই উনি কিন্তু এবার ডিক্লারেশন দিয়েছেন যে এই বছরেই উনি একটি চলচ্চিত্র নির্মাণ করবেন আর একটি মঞ্চনাটক নির্দেশনা দেবেন। আর আমরা যেমনটা দেখছিলাম যে সেমিনার শেষ হওয়া অবধি আসলে মানুষ বাড়ছিলই, এত মানুষ হয়েছেন, সবাই একসাথে হয়েছেন এবং সবাই এত আগ্রহ নিয়ে অংশগ্রহণ করেছেন। এই বিষয়টা আসলে কেমন লেগেছে, কি বলবেন? দুটো দিক, একটা হচ্ছে যে তৌকির আহমেদের প্রতি মানুষের ভালোবাসা, আরেকটা হচ্ছে যে বিষয়ভিত্তিক এই আয়োজনটা। হয়তো বিষয়ভিত্তিক আয়োজনটাকে অনেকেই আকর্ষণ করেছে যে সেমিনারে কি হয় একটু দেখি শুনি, বা উদ্বোধনী পর্বে কি ধরনের উদ্বোধনী হয়, বা এই কারণেই আমার মনে হচ্ছে, দুটো কারণে। এক হচ্ছে তৌকির আহমেদকে নিশ্চয়ই সবাই মানে নিশ্চিতভাবে বলা যায় ওনাকে সবাই পছন্দ করেন, ভালোবাসেন। পাশাপাশি যে আয়োজনের কলেবরটা ছিল সেটাও এক ধরনের আকর্ষণ তৈরি করেছিল। এবং আপনি তো অভিনয় শুরু করার আগেই একজন দর্শক হিসেবে তৌকির আহমেদকে দেখেছেন এবং জেনেছেন, তখন আসলে তাকে কেমন লাগতো আপনার? আমি 3 ভাবে ওনাকে দেখেছি। দারুণ। প্রথমত হচ্ছে যখন দর্শক হিসেবে দেখতাম খুব স্মার্ট একজন অভিনয় শিল্পী, তার পোশাক আশাক, কথা বলা, উনি মানে ওই সময় খুব প্রমিত, এখনো উনি প্রমিত ভাষায় কথা বলেন, উনি খুব ক্যালক্যালায় কথাবার্তা বলেন না। তো ওনার কথা বলার মধ্যে একটা মানে খুবই এক ধরনের ব্যক্তিত্ব ফুটে উঠতো, পরিশীলিত ব্যক্তিত্ব ফুটে উঠতো। আরেকটা হচ্ছে ওনার পোশাক আশাক সবকিছু মিলে, ওনার চরিত্রায়ন সবকিছু মিলে আমার খুব ভালো লাগতো। তারপরে ওনার সাথে অভিনয়ের সুযোগ হলো, আমি ওনার সাথে বেশ কিছু নাটকে অভিনয় করেছি। তো সহশিল্পী হিসেবেও তাকে কেমন দেখেছেন সেটাও শুনতে চাই। সেটাই সহশিল্পী হিসেবে দেখলাম যে উনি খুব ফ্রেন্ডলি, ওনার চেহারাটার মধ্যে কিন্তু একটু গম্ভীর ভাব আছে, একটু রাগী মনে হতো, এবং দূর থেকে মনে হতো এই লোকটা মানে খুব প্রচন্ড ব্যক্তিত্ব মানুষ, এবং এর সাথে বোধহয় মেশা টেশা দূরে হবে। কিন্তু সহশিল্পী হিসেবে দেখলাম যে উনি খুবই ফ্রেন্ডলি, এবং আমরা জুনিয়র হিসেবে কাছে ডাক দিয়ে নিয়ে বসে চরিত্র নিয়ে কথাবার্তা বলা, ব্যক্তিগত জীবন, পড়ালেখা, বা কে কি ভাবছি, আমি কি ভাবছি,
মানে এই নানান বিষয় নিয়েই তখন থেকেই তার সাথে আমার এক ধরনের সখ্য গড়ে ওঠে। সুন্দর। তারপরে যেটা হলো যে নির্মাতা হিসেবে উনি ওনার প্রথম চলচ্চিত্র জয়যাত্রা, জি, তো সেই জয়যাত্রায় আমাকে আপনি কাস্টিং তো করে অভিনয় করেছিলেন, খুব চিত্রনাট্য এবং হ্যাঁ, পরিচালনা ছিল তৌকির হ্যাঁ, আহমেদের। গুরুত্বপূর্ণ চরিত্র আলী মাঝি, জয়যাত্রা যে নৌকাকে ঘিরেই গল্প, এবং সেই তাও নৌকার কিন্তু 22 বছর হয়ে গেছে সময়টা, তো সেই স্মৃতিটাও আপনার তো কাছে শুনবো। সেটা হচ্ছে যখন উনি আমাকে ওনার সাথে কাজ করতে গিয়ে যখন তার সাথে আমার মানে নানান বিষয় নিয়ে আমাদের শিল্প সংস্কৃতি, মঞ্চনাটক, চলচ্চিত্র নানান বিষয় নিয়ে কথাবার্তা হতে হতেই উনি আমাকে কাস্ট করলেন এবং বেশ গুরুত্বপূর্ণ চরিত্রেই কাস্ট করলেন। তারপর আমিও সিরিয়াস হলাম এবং আমার যেটা মনে হয় যে আমি সর্বোচ্চ পরিশ্রমটা হয়েছে এরকম পরিশ্রম মানে কি আমি ওর ভেতরে ছিলাম। তৌকির ভাইয়ের সাথে আমি গিয়েছি, তৌকির ভাইয়ের সাথে ফিরেছি, তার মানে 30 দিন একটানা একটা মানে ইলেকট্রিসিটি নাই এরকম একটা জায়গায় আমরা অবস্থান নিয়েছিলাম। এবং তার যে মানে কঠোর পরিশ্রম এবং কি বলবো যে কাজের প্রতি তার যে একাগ্রতা, Dedication। প্রতিদিন ভোরে উঠে সবার আগে উঠে যাওয়া, সবার শেষে ঘুমানো এবং প্রত্যেককে তার চরিত্র, সেট, প্রপস, বিশাল একটা ইউনিট নিয়ে সেই প্রথম বোধহয় সিনেমাস্কোপ ক্যামেরা বাংলাদেশে আসলো। জি। তো সুতরাং আয়োজনটা অনেক বড় অনেক আয়োজন বড়, করে এবং ব্যাপ্তিটা ছিল। খুব কষ্টকর আয়োজন ছিল, যেখানে কোনো বৈদ্যুতিক পোল দেখা যাবে না, যেখানে কোনো ইটের বাড়িঘর দেখা যাবে না, এরকম এরিয়া একটা খুঁজে বের করা, সেটা আমরা বগুড়াতে যে এরকম একটা লোকেশন বের করা হয়েছিল। তো ডিরেক্টর হিসেবে দেখলাম যে ওনার চেহারা সব ভিন্ন, মানে সেই কো অ্যাক্টর আর নাই, সেই স্টার তৌকির ভাই আর নাই। তৌকির ভাই একটা অন্য চরিত্রে মনে হলো যে উনি এখানেও একটা ক্যারেক্টারাইজেশন করে ফেলেছেন, যে উনি যে ডিরেক্টর হিসেবে প্রত্যেকটা সিন, প্রত্যেকটা সংলাপ, প্রত্যেকটা শট উনি বুঝে নিয়েছেন। দারুণ। এবং তৌকির আহমেদের এই দীর্ঘ যাত্রায় তিনি কিন্তু সবসময় অভিনয় শিল্পীদের নিয়ে ভেবেছেন এবং ০ দশকের শুরুর দিকটায় সেই সময়টাতে তিনি অভিনয় শিল্পী সংঘ গঠনেরও পরিকল্পনা করেছিলেন। একটু সেই বিষয়ে জানতে চাই আপনার কাছে। হ্যাঁ, সেই বিষয়টাও যে এটাও আরেকটা আমার সাথে সম্পর্কের বিষয়, যে সাংগঠনিক আপনাদের এই যাত্রাটা আসলে পাশাপাশিই চলেছে পুরোটা পাশাপাশি সময়। চলেছে। উনি আমার অগ্রজ, আমি তাকে অনুসরণ করি, হ্যাঁ। বা আমার সিনিয়ররা যারাই ছিলেন তাদেরকে আমরা দেখতাম যে নিজের বিষয় শুধু ভাবতেন না, তারা পরবর্তী জেনারেশনের বিষয়ে ভাবতেন। তো সেই সময়টা এটা 1998 সালে আমাদের সিনিয়র, তখন কিন্তু প্যাকেজ ছিল, মানে প্যাকেজ নাটক ছিল, কিন্তু বেসরকারি নাটকের ওই রকমের মানে জয়কার শুরু হয়নি, মানে পেশা হিসেবে তখন নিতে পারছেন না। শুধুমাত্র বোধহয় ইটিভিটা চালু হয়েছে এরকম একটা বিষয়। তো সে সময়ই তারা চিন্তা করলো যে যেহেতু অভিনয় শিল্পীর সংখ্যা বাড়ছে, সুতরাং এই শিল্পীদের নিরাপত্তার জন্য কিছু একটা করা দরকার। সে সময় একটা অ্যাডহক কমিটি হয়, সেখানে সিনিয়র শিল্পীরা মিলে একটা অ্যাডহক কমিটিদের নামকরণ করে অভিনয় শিল্পী সংঘের যাত্রা শুরু হয়। তারপর 2002 সালে যখন এই প্যাকেজ নাটক এবং প্রাইভেট টেলিভিশনগুলোতে, বেসরকারি টেলিভিশনগুলোতে যখন নাটক প্রচার শুরু হলো, তখন অনেক শিল্পীরা পড়ালেখা করে যারা চাকরিতে জয়েন করবে সেটা না করে এটাকে পেশা হিসেবে নিয়ে নিলেন। তখনই তৌকির ভাই এটাকে সংগঠিত করে, তৌকির ভাই, জাহিদ ভাই, হাকিম ভাই, সেলিম ভাই, পীযূষ দা, ফেরদৌসী মজুমদারকে সভাপতি করে, তৌকির ভাইকে জেনারেল সেক্রেটারি করে একটা অভিনয় শিল্পী সংঘের কমিটি গঠন করা হলো। তো সেই কমিটি যাত্রা শুরু করলো, করে কিছু কোন বিষয়ে অভিনয় শিল্পী সংঘ কাজ করবে সেগুলো নির্ধারণ করলো। ওই সময় তৌকির ভাই আবার সাংগঠনিকভাবেও মানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সংগঠনটার একটা বেজ তৈরি করে দিলেন। এবং তারপরে কিন্তু এটা আজকে আস্তে আস্তে এটা বাংলাদেশে আমি বলবো যে শিল্পীদের, অভিনয় শিল্পীদের মানে এটা আস্থার একটা জায়গায় পৌঁছে গেছে অভিনয় শিল্পী সংঘ। সত্যি তৌকির আহমেদকে নিয়ে এই আয়োজনটা তো এখন আসলে সফল হয়েছে, সুরিদের কাছে কিন্তু আমাদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। এটা নিয়ে আসলে কি ভাবছেন এখন? এটা তো হচ্ছে সময়, এটা আমরা একটা সময়টাকে তৌকির আহমেদকে ধরে যে সুরিদ হয়েছে, যে যারা তাকে পছন্দ করে, তার কাজকে পছন্দ করে, সেগুলো করা হয়েছে। পরবর্তীতে এটা যেহেতু কোনো সংগঠন না, সুরিদের আকার প্রকার হয়তো বদলাবে, তবে আমাদের কাছে এখন মনে হয় আমাদের জ্যেষ্ঠ শিল্পীদের আরো অনেকেই আছেন, কিন্তু কাজও তো থাকতে হবে। শুধু 60 বছর বয়স হলে হবে না। ধরেন আমার বয়স হলো 90 বছর, কিন্তু আমার ভান্ডারে, আমার ঝুলিতে কোনো কাজ নাই, তো আমার সেলিব্রেশনটা, কাজের সেলিব্রেশন কিভাবে হবে? তো সেই জায়গা থেকে যে আমাদের এখনো আমার মনে হয় যে আফজাল ভাইকে নিয়ে করার আছে,
নিশ্চয়ই আমাদের দিলারা জামানকে নিয়ে একটা বড় কিছু করার প্রয়োজন আছে, ডলি জোহরকে নিয়ে করার প্রয়োজন আছে, আবুল হায়াত, মামুনুর রশিদ, ওনাদের জন্মদিনকে ঘিরে, তাদের কাজকে ঘিরে বেশ আয়োজন হয়েছে, আরও হওয়া উচিত। এবং আমার মনে হয় যে জীবদ্দশায় একজন শিল্পীর তার কাজের প্রশংসাগুলো শুনে যাওয়া উচিত, জেনে যাওয়া উচিত। সত্যি তাই, আমাদের ভালোবাসাগুলোও যেন আমরা জানাতে পারি কোনো একটা ভাবে, কোনো একটা মাধ্যমে। এই ধরনের আয়োজনে বা এই ধরনের কাজে আসলে সব থেকে বড় চ্যালেঞ্জ কি থাকে? চ্যালেঞ্জ তো সাংগঠনিক যে কোনো কাজই হচ্ছে চ্যালেঞ্জের প্রথম থাকে হচ্ছে সেটা আয়োজন করা, একটা বাজেটটা খুব বড় রকমের থাকে, নিশ্চয়ই যে টাকা কোত্থেকে আসবে, যে হয়তো সব পরিকল্পনা করা সম্ভব হয়ে গেছে কিন্তু পরে দেখলাম টাকা নেই। যে আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু আমরা পুরো টাকা তুলতে পারিনি, মানে এটা হয়তো পকেট থেকেও কিছু কিছু কন্ট্রিবিউট করে এটা মানে তুলতে পারিনি। মানে আমরা অনুষ্ঠানটা যখন সাজালাম যে মনে হচ্ছিল যে ভালো হবে, কিন্তু ওইটা নিয়ে টাকা নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়ানোর মতো সময় একটা কম পাওয়া গেল। তারপরে কিছু জায়গায় কেউ কেউ সহযোগিতা করেছেন, কিন্তু আমাদের যে খরচ ওই দিন যেটা হয়েছে সেই টাকা আমরা উঠাতে পারিনি। এটা একটা বড় বাধা হয়ে দাঁড়ায় বাজেট। তারপরে যেটা হয় যে সেখানে মানুষ আসবে কিনা, মানুষের না আসলে আমরা অনেক বড় আয়োজন করলাম কিন্তু সহকর্মীরা বা তারা এখানে এসে পৌঁছালো না, তখন সেটাও আবার এক ধরনের বিফলে যেতে পারে। আবার যেই উদ্দেশ্যে আয়োজনটা করা হচ্ছে সেই উদ্দেশ্যটা দেখা গেল যে নড়বড়ে, সেখানে কোনো কন্টেন্ট ওইভাবে ভালোভাবে নাই, এবং উপস্থিতিও ভালো হলো কিন্তু আলোচনা বা ওটার ফলাফলটা ভালো হলো না। তো অনেক বিষয়গুলোই থাকে, যে পরিকল্পনা, অর্থ, উপস্থিতি এবং সেখানকার কথা। মানুষ কিন্তু ওই দিনের অনুষ্ঠানে কথাগুলোকে পছন্দ করেছে। আবুল হায়াতের চমৎকার চমৎকার কথা ভাইরাল হয়েছে, আফজাল হোসেনের চমৎকার চমৎকার কথা ভাইরাল হয়েছে, মামুনুর রশিদের কথা ভাইরাল হয়েছে, তৌকির ভাইয়ের নিজের কথা ভাইরাল হয়েছে। ভাইরাল মানে আমি বলছি যে ভাইরাল শব্দটা এখন নেগেটিভ হতে মানুষের কাছে পৌঁছে গেছে। তো সেই জায়গাগুলোতে একটা এই অনুষ্ঠানের যে একটা পজিটিভ ভাইব দাঁড়িয়েছে, এটা আমার কাছে খুব আনন্দের। সাধারণত যেটা হয় যে কোনো একটা ভালো কাজের ভেতরেও ছোট্ট একটু মন্দ পেলেই ওইটাই বেশি মানুষের কাছে পৌঁছে যায়, সেটা ভাইরাল হয়। তো সেই জায়গা থেকে এই অনুষ্ঠানে এখন পর্যন্ত আমরা বেশ 5-7 দিনের মধ্যে দেখছি যে সব ভালো ভালো কথাগুলো দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে এবং দর্শক সেগুলোকে খুব প্রশংসা করছেন। এইটা আমার মনে হয় যে খুব ভালো দিক এবং অনুপ্রাণিত করে যে দর্শকও কিন্তু ভালো কিছুই চায়, আমাদের ঘাটতি ভালো কিছু তাদের কাছে পৌঁছে দেয়। তো সেই জায়গা থেকে মানে এটা খুবই অনুপ্রাণিত করেছে। আর আপনার সহযোদ্ধা রওনক হাসানের কথা জানতে চাই। ও তো হচ্ছে দুর্দান্ত শিল্পী, ওর ভেতরে হচ্ছে ওর বহুমুখী প্রতিভা। বহুমুখী মানে হচ্ছে লিখতে পারে খুব ভালো, অভিনয় করে তো সে দেখিয়ে দিয়েছে যে সে দুর্দান্ত অভিনয় করে, কিন্তু তার লেখার হাত খুব ভালো। তার ভাবনাগুলো এখন পর্যন্ত ব্যক্তিকেন্দ্রিকে যে পৌঁছে নাই, ওর ভাবনাগুলো এখনো সে মানুষকে নিয়ে, দেশ নিয়ে, সংস্কৃতি নিয়ে ভাবে, এবং ও নির্দেশনাও দিতে পারে, নাটক ডিরেকশনও ওর ভালো। ওর সাথেও আমার, এবং সংগঠক হিসেবে ভালো, ওর সাথেও আমার এই সখ্য যে ওর সাথে অভিনয় করা, ওর লেখা নাটকে অভিনয় করা, ওর ডিরেকশনে অভিনয় করা, এবং বেশ আমি যতদিন সংগঠনে আমি কাজ করেছি ও আমার সাথে সাথে ছিল আর কি, মানে আমরা একসাথে ছিলাম। এবার আমি ইলেকশন করিনি, ও করে নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আবার পারিবারিক সবকিছু মিলে ছোট ভাই, বন্ধু, একজন ভালো নাট্যকার, নির্দেশক, অভিনয় শিল্পী এবং সহযোদ্ধা, খুব দারুণ ভাবে সেটি যায়। এমনি যদি আপনার কাছে জানতে চাই যে সাংগঠনিক কাজে আসলে আপনার দর্শন কি? আমার দর্শন হচ্ছে, আমি কিছু মানুষ থাকে না যে ছোটবেলা থেকে আমার এই সাংগঠনিক একদম এসএসসি পরীক্ষার পর থেকে গড়ে উঠেছে। আচ্ছা, যেমন এসএসসি পরীক্ষার পরে আমাদের মনে হলো যে আমরা একটা মঞ্চ নাটক করব, এটা পাবনা আটঘরিয়া হাই স্কুলে। আচ্ছা, তো আমরা এই এসএসসি পাস ছেলেরা, সেখানে মেয়ে পাওয়া যায় না, নাটক থেকে মেয়েরে মানে নায়িকা ভাড়া করে নিয়ে এসে স্কুল মাঠে প্রচুর জনগণের সামনে, দর্শকের সামনে অভিনয় করা। তো সেখান থেকে আমার সাংগঠনিক প্রক্রিয়া শুরু। তারপরে আমি আতাইকুলাতে এম এ গফুর সাহিত্য সাংস্কৃতিক পরিষদ গঠন করলাম। সেখানকার বিভিন্ন সেক্টরের লোকজন দিয়ে আমরা 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি মানে জাতীয় দিবসগুলো পালন করা শুরু করলাম, কবিতা, গান, নাচ, অভিনয় এগুলো দিয়ে শুরু করে। তারপরে ঢাকায়
এসে সুবচনে যুক্ত হই, সুবচন নাট্য সংসদে ওইখানে অভিনয়ের পাশাপাশি সেখানে সাংগঠনিক কাজ করা। তারপরে হচ্ছে এই কোনো একটা জায়গায় স্কুল নির্মাণ হচ্ছে, সেই স্কুল নির্মাণের পেছনের কাজ করা, কলেজ হচ্ছে সে পেছনের কাজ করা, এটা আমার ভেতরে ঢুকে গেছে। মানে কোনো একটা যদি দেখি যে এই জায়গায় কোনো একটা ভালো কাজ হচ্ছে, সুযোগ মানে কাজটা ভালো, সেখানেই আমার আগ্রহটা তৈরি হয়। যে কারণে যে অভিনয় শিল্পী সংঘ নিয়ে যদি আমি বলি, সেটা হচ্ছে আমার এখানে দীর্ঘদিন কাজ করার একটা খুব জোরালো যুক্তি ছিল বা আছে এখনো, যে প্রত্যেকটা পেশার মানুষ কিন্তু সংগঠিত হয়েই তাদের দাবিগুলো আদায় করে বা তাদের স্বার্থ সংরক্ষণ করে, অধিকার সংরক্ষণ করে। সেটা যদি আমরা দেখি যে আমাদের সাংবাদিকদের মধ্যে, সাংবাদিকরা কিন্তু তাদের অধিকার সংরক্ষণের জন্য প্রত্যেকটা সরকারের সাথে তাদের নেগোসিয়েশন হয় এবং সরকার সাংবাদিকদের যে কল্যাণ তহবিল, এটা আমার মনে হয় যে সবচেয়ে বড়। আইনজীবীদের সহায়তা আছে। তারপরে শুধু শিল্পীদেরই এখানে কোনো স্ট্রাকচার গড়ে ওঠে নাই যে একজন শিল্পী বিপদে পড়লে তার পাশে কে দাঁড়াবে। তো করোনাকালীন আমরা এটা খুব ভয়াবহভাবে বুঝতে পারলাম, যখন আমাদের শিল্পীরা ঘরে ঢুকে গেল, যারা একটু প্রান্তিক, দিন প্রতিদিন অভিনয় করে সেই টাকা দিয়ে যারা জীবনযাপন করে, সেই মানুষগুলো খুব বিপদে পড়ে গেল। 3 মাস যখন শুটিং হচ্ছিল না, তখন ভাবলাম যে এই মানুষগুলোকে কে দেখবে? সরকার দেখবে? সংগঠন দেখবে? তার আত্মীয় স্বজন দেখবে? কে দেখবে? তখন সাংগঠনিকভাবে কাজ করা হলো, পাশাপাশি আমরা সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। তখন দেখলাম যে এরা তো একটা ফুটবলের মতো অবস্থায় আছে। আমরা বললাম, সংস্কৃতি মন্ত্রণালয় বললাম যে আপনাদের কল্যাণ তহবিল থেকে আমাদের কিছু সহযোগিতা করেন শিল্পীদের। উনি থ্রো করে দিলেন যে এটা তো টেলিভিশন চলচ্চিত্রে যারা অভিনয় করে সেটা তো তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে গেলাম, বলে আমাদের তো কোনো কল্যাণ ট্রাস্ট নেই, আপনারা সংস্কৃতি মন্ত্রণালয়ে যান। এই তো শুরু হয়ে গেল। তাহলে আসলে কি এখানকার যারা হাজার হাজার অভিনয় শিল্পী এবং অভিনয় শিল্প কেন্দ্রিক যেই পেশাগুলো গড়ে উঠেছে, ক্যামেরা পার্সন, ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট, লাইট ক্রু, লাইট গ্রাফার, তারপরে হচ্ছে ক্যামেরাম্যান, মেকআপ আর্টিস্ট, হাউস বিজনেস যারা করে, খাবার সরবরাহ করে, গাড়ি যারা ট্রান্সপোর্ট সরবরাহ যারা করে, তাহলে অনেকগুলো পেশা জড়িত। তাহলে এই পেশাগুলো এতগুলো পেশার মানুষ, তার দেখভাল কে করবে আসলে বিপদে পড়লে? আর এরা তো এই কাজটা ছাড়া অন্য কাজ শেখে নাই, তাকে যদি এখান থেকে সরে যায় অন্য কাজ করে সে খেতে পারবে না। তারপরে আমরা একটা মানে এটা কি বলে যে খুব শান্তভাবেই আমরা সরকারের কাছে অ্যাপ্রোচ করলাম যে আমাদেরকে একটা জায়গা দিতে হবে যেখান থেকে সরকারিভাবে এই সহযোগিতাগুলো পাওয়া যায়। এবং আমরা ফেসবুকে বা চিঠি লিখে বিভিন্নভাবে করার পরে একটা চলচ্চিত্র কল্যাণ, শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠিত হয়েছে। সেখানে সকল পর্দার শিল্পীরাই সেখানে যুক্ত হয়েছে, কিন্তু সেই কল্যাণ ট্রাস্ট আজ পর্যন্ত কোনো অ্যাক্টিভ আলোর মুখ দেখতে পাইনি। ওইটা যদি চালু হয়, মানে আমি এই কারণেই বলছি যে শুরু থেকে যে এই অধিকার, আমার অধিকার কি সেটা জানা এবং সেই অধিকারটা আদায় করে নেওয়া, এই কারণেই আমার সংগঠন করতে আসা। এবং দেখেন, আরেকটা কারণ আমি বলবো যে আমি ইন্সপায়ার হয়েছিলাম, যে আমি কিছুদিন শিক্ষকতা করেছি, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে ছিলাম। সেখানকার অধ্যক্ষ ছিলেন প্রফেসর শরীফুল ইসলাম। সে সময় শিক্ষকরা শতভাগ বেতন পেতেন না, ওনারা 50% বোধহয় সরকারি বেতন পেতেন আর কলেজ থেকে বেতন পেতেন। এবং সেই সময় আরেকটা বিষয় দেখা গেছে যে ভালো বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্ররা কখনোই শিক্ষকতা পেশাকে নিতেন না বেছে। বাবা মারা চাইতেন যে ছেলেরা হোক, ছেলে মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর্মিতে যাবে, এইরকম চিন্তা, বিসিএস দেবে। কিন্তু কলেজের শিক্ষক হবে, স্কুলের শিক্ষক হবে, এটা কিন্তু কোনো বাবা মা চাইতেন না। তো আমার ওই স্যারের যে আন্দোলনটা ছিল যে না, আমাদেরকে যদি বলা হয় যে আমরা মানুষ গড়ার কারিগর, শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তা আমরা যদি দুর্বল থাকি মেরুদণ্ড সোজা হবে কি করে? তো সুতরাং আমাদের শতভাগ বেতন দিতে হবে, অবসর সুবিধা ভাতা দিতে হবে, এবং সরকারি চাকরিজীবীর যে সুবিধা সেই সুবিধাগুলো আমাদেরকে দিতে হবে। এবং উনি সেই আন্দোলন করে প্রায় 90% উনি সফল হয়েছেন। এখন শতভাগ বেতন পায়, অবসর ভাতা পায়। তো আমার কাছে মনে হয়েছিল যে আমরা শিল্পীরা কেন ওই জায়গায় পৌঁছাবো না, শিল্পীরা কেন দাঁড়ে দাঁড়ে ঘুরবো, শিল্পীরা কেন অসহায় অবস্থায় আরেকজনের মুখের দিকে তাকিয়ে থাকবো? যেই
শিল্পীকে মনে করা হচ্ছে যে এটা শুধুই বিনোদন দেয়, কিন্তু বিনোদন শুধুই বিনোদন না। বিনোদন জাতির কোন কোন জায়গায় কাজে লাগে সেই জায়গাগুলো কোনো সরকারি খুব একটা গুরুত্ব দিয়ে দেখে নাই। যে শুধু যে ইনফ্রাস্ট্রাকচার অনেক বড় বড় হচ্ছে, ঝকঝকে রাস্তা, চকচকে আলো, কিন্তু মানুষের ভেতরে যদি কালো থাকে সেই মানুষ ওই রাস্তায় ঘুরে কোনো লাভ নাই। তার প্রতিফলন আমরা দেখেছি। কত সহিংসতা যখন শুরু হয়, একজন মানুষের প্রতি আরেকজন মানুষের যে ঘৃণা, বিদ্বেষ, তার ভেতরের যে কুৎসিত চেহারা বেরিয়ে আসছে, সেই জায়গাটাই সুন্দর করতে পারে সংস্কৃতি। সত্যি তো সেই জায়গাটা সুন্দর করতে পারে কবি, সাহিত্যিক, অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, সেই জায়গাটা সুন্দর করে। সুতরাং এই শিল্পীদেরকে যত পরিচর্যা করা যাবে, শিল্পী তত দেশের প্রতি ডেডিকেটেড হবে এবং দেশের মানুষের কল্যাণ হবে। জি, আর এই ভাবনা থেকেই তো আসলে আপনি দীর্ঘদিন ধরে সাংগঠনিক কাজগুলো করছেন এবং অভিনয় শিল্পীর সঙ্গে সঙ্গে আপনি যুক্ত ছিলেন, সভাপতি, সাধারণ সম্পাদক সহ আরো একাধিক পদে আপনি কাজ করেছেন। তো এই অভিজ্ঞতাগুলো আসলে আপনাকে কতটা সমৃদ্ধ করেছে? আমাকে তো সমৃদ্ধ করেছে যে এটা খুব কঠিন কাজ। প্রথমত হচ্ছে যে নিজের খেয়ে কাজগুলো করতে হয়। এটা এখান থেকে কোনো ইনকামের কোনো ব্যবস্থা নাই। নিজের গাড়ির তেল পুড়িয়ে নিজের সময় দিয়ে যেতে হয়। কিন্তু ভালো লাগাটা ওখানেই হয় যে যখন দেখি যে একজন শিল্পী সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে, বা সে যখন মনে করছে যে হ্যাঁ আমরা সবাই মিলে একসাথে আছি, আমি একা না। আমি শিল্পী হিসেবে হয়তো আমাকে একাই গড়ে উঠতে হচ্ছে, একাই স্ট্রাগল করতে হচ্ছে, কিন্তু যখন সমস্যা হচ্ছে সবাই মিলে যখন তার পাশে থাকছে, তখন মনে হয় যে না, এটার একটু সফলতা আছে। আর এখনো আমার কাছে মনে হয় যে আমাদের শিল্পীদের ঐক্যবদ্ধতা এবং শিল্পীদের অধিকার আদায়ে আরো অনেক কাজ করতে হবে। এখন যারা আসলে কমিটিতে আছেন, সভাপতি আজাদ আবুল কালাম এবং সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু, তাদের সাথে মিলেমিশে কি আপনারা এখন কাজ করছেন সবাই একসাথে? হ্যাঁ, শুরু থেকেই আমরা বলেছিলাম যে এটা অভিনয় শিল্পী সংঘর নতুন কমিটিতে আসার পরে যে এটা পাওয়ার এক্সারসাইজ করার জায়গা না, শিল্পীদের অধিকার আদায় করার জায়গা। এবং আমি খুব ইন্টেনশনালি, এটা আমি বলছি কেন, যদি কখনো আমি বলি না, আমি আমাদেরকে বোঝাতে পেরেছিলাম যে এখানে আমরা কোনো চেয়ার রাখবো না এবং একমাত্র সংগঠন হতে পারে। আমি আমার জানা মতে প্রত্যেকটা সংগঠনে নির্বাচিত কমিটির প্রেসিডেন্ট, সভাপতির চেয়ার টেবিল আলাদা থাকে, সেটা আমরা রাখিনি। যে কাজ করবে সে চেয়ার টেবিলে বসবে, আর আমরা আড্ডা মারার মতো একটা লিভিং রুম করেছি, যেখানে আড্ডা মারবে যারা, তারা গল্প করবে, চা কফি খাবে, তারা সেখানে বসবে। কিন্তু কাজ করার জন্য সে কমিটিতে থাক, কমিটিতে না থাক, কমিটির সিনিয়র, কমিটির জুনিয়র, এই জায়গাটা আমরা ভেঙে দিয়েছি, যে কারণে যাতে করে চেয়ারটা তার কাছে মুখ্য হয়ে না ওঠে। আমি এটা বোঝাতে পেরেছিলাম বা আমরা করেছি, আমরা একটা ফান্ড ক্রিয়েট করার চেষ্টা, মানে একটা মোটামুটি স্মার্ট অ্যামাউন্ট আমরা করে রাখতে পেরেছি, যাতে করে তাৎক্ষণিকভাবে সুবিধাটা দেওয়া যায়। তো যখন আমরা ছেড়ে আসিনি, আমি এর শব্দটা খুবই ভুল যে ছেড়ে আসেনি। যখন নির্বাচনটা দীর্ঘদিন করার পরে মনে হয়েছে যে একটু বিরতির দরকার আছে, একটু ভেতর থেকে দেখা একরকম, বাইরের থেকে দেখা একরকমের, একদমই তাই। তো সেই বিরতির নেওয়ার জন্য এবার নির্বাচনে অংশগ্রহণ করিনি। এবং যারা নির্বাচিত হয়েছেন তারা যখন কাজ করছেন প্রত্যেকটা জায়গায় আমি যাচ্ছি বা রনক যাচ্ছে, আমাদের যেখানেই বলা হচ্ছে আমরা সেখানে যাচ্ছি। কারণ উদ্দেশ্যটা তো ওই পদে থাকা না, উদ্দেশ্যটা হচ্ছে শিল্পীর অধিকার, শিল্পীর সম্মান, শিল্পীর নিরাপত্তা রক্ষা করা। আমি একটু আপনার জীবনের গল্পে এবার চলে আসতে চাই। অনেকক্ষণ ধরে সাংগঠনিক কাজগুলো নিয়ে শুনছিলাম, আপনার কাজগুলো নিয়ে একটু শুনবো। প্রায় সব মাধ্যমে দীর্ঘদিন ধরে আপনি অভিনয় করছেন, তারপরও কি আসলে মন মতো চরিত্র না পাওয়ার সেই ক্ষুধাটা আপনাকে এখনো কখনো কখনো তাড়িয়ে বেড়ায়? অবশ্যই বেড়ায়, এবং আমার মনে হয় যে সবারই বেড়ায়। আর যারা রেগুলার সেই ক্ষুধাটা নিবৃত্ত করতে পারেন তারা লাকি। যেমন আমরা শুরু করেছিলাম, আমার শুরু হয়েছে মঞ্চ দিয়ে। একটা সময় মঞ্চে অভিনয় করতে গিয়ে আমরা যে সময় 90s করতাম, তখন মঞ্চের আমাদের যারা অগ্রজ ছিলেন তারা টেলিভিশন নাটকে অভিনয় করাটা পছন্দ করতেন না। আচ্ছা। তো যে কারণে আমাদেরও ব্রত এরকমই ছিল যে যদি মঞ্চে অভিনয় করে জীবনটা পার করে দিতে পারতাম, কিন্তু সেটা ঘটে নাই। মঞ্চ পেশাদারিত্বের জায়গায় এখনো পৌঁছে নাই যে একজন শিল্পী, এখানে প্রচুর মঞ্চকর্মী আসেন এক বুক আশা নিয়ে, কিন্তু আসলে সেটাকে পেশা হিসেবে নিতে পারেন না। তারপরে
টেলিভিশনে অডিশন দিলাম গোপনে, দলকে না জানিয়ে, গ্রুপকে না জানিয়ে অডিশন দিলাম, টিকে গেলাম। এবং আপনার সেই অভিনয় শুরুটাই তো হয়েছিল কস্তুরী মৃগ সম নাটকের মধ্য দিয়ে। তো টিকে যাওয়ার পরেও যাইনি। 97 সালে অডিশনে টিকলাম, কিন্তু টেলিভিশনে যেতাম না বা ওইখানে অভিনয় করবো সেই আগ্রহ তৈরি হয়নি। শুধু একটু গিয়েছিলাম যে দেখি মানে পারি কিনা। তো অনেকেই আমরা লুকিয়ে, আমাদের গ্রুপ থেকে 8 জন অডিশন দিয়েছিলাম, আমি টিকেছিলাম। ওই সময় বোধহয় কত 1000-1200 মতো অডিশন দিয়েছিল, নিয়েছিল বোধহয় 60 জন না 70 জন। আমাদের ওই বছরেই যারা টিকেছিল অনন্ত হীরা, তারিন, তারপর বেশ অনেকে ওই সময় ওই অডিশনে পাশ করে বের হয়েছে। তো তারপরে আমাকেও হচ্ছে চুজ করা হলো। আমরা তখন শেক্সপিয়ারের 12th নাটক, 12th নাইট, শেক্সপিয়ারের 12th নাইট নাটকের শো করছিলাম মহিলা সমিতিতে, ইসরাফিল শাহিনের নির্দেশনায়। শো শেষ করার পর বেরিয়ে যখন আসি, তখন এখনকার যিনি বিটিভির মহাপরিচালক আছেন মাহবুবুল আলম, উনি ছিলেন বিটিভির অনুষ্ঠান বিভাগের, নাটক বিভাগের প্রধান, এবং সাথে ছিলেন আমাদের খায়রুল আলম সবুজ। ওনারা দুজন নাটক দেখে বের হয়েছেন। আমি বের হওয়ার পরে আমাকে ডাকলেন, বললো তুমি সম্ভবত বিটিভিতে এনলিস্টেড কিনা? আমি বললাম জি। তো বললো যে আসো না কেন? যে আমার তো যাওয়া হয় না। তো একটা কার্ড দিলেন যে এই নাম্বারে ফোন করো, আচ্ছা, একটু পরশুদিন আসো। তো একটু কিউরিওসিটি হলো যে শো শেষ করে, ওই সময় কিন্তু এই কালচারটা ছিল যে অনেক শিল্পীর কাস্টিং হতো মহিলা সমিতি থেকে, গাইড হাউস থেকে, মহিলা সমিতি থেকে। নাটক অভিনয় মঞ্চ নাটক করে যখন বের হতো, তখন তখনকার ডিরেক্টর কিন্তু মঞ্চ নাটক দেখতে যেতেন, অধিকাংশ মঞ্চ নাটক দেখতেন এবং শিল্পীদেরকে চুজ করতেন যে আমার এই চরিত্রে অমুককে অমুককে নিতে পারি। তো আমাকে যাই হোক একটা ঈদের নাটক ছিল, ছোট্ট 2টা সিনের একটা দিল, অভিনয় দিল যে এটা একটু করো, এটা হচ্ছে তোমার একদম প্রথম দেখি। আমিও ভাবলাম যে ঠিক আছে, 2টা সিন দেখি, করি, গুরুত্ব সহকারে করলাম। এবং তার 1 মাস পরেই উনি মাহবুবুল আলম বললেন যে তুমি তো এটাতে ভালো করেছিলে, এবার একটা নাটকের একদম মেইন কাস্টিং আমি তোমাকে করতে চাই। এবং সেটাও আবার কি সৈয়দ ওয়ালিউল্লাহ সুড়ঙ্গ নাটক। এবং এটা খুবই মানে 3টা চরিত্র। তারপরে সেটাতে আমি তমালিকা অভিনয় করলাম। এরপর থেকে এক ধরনের আবার হলো যে মঞ্চ নাটক করে দর্শকরা চিনতে পারতো না। ওই 200-300 দর্শক হতো, এবং তখন দর্শকেরও খুব ছিল যে 200-300 নাটক দর্শক দেখতো। দর্শকের কাছে পরিচিতি মঞ্চ নাটক দিয়ে খুব হয় না। আর এখানে আমি একটু বলতে চাইছিলাম যে নায়িকার নামে নাম, এই ওটা আরেকটু পরে আসছে আর কি। আচ্ছা, এবং এই নাটকটার পরে তো আপনি আসলে দারুণভাবে জনপ্রিয়তা পেয়েছিলেন। তো তখন কি দর্শকেরা আপনাকে একটু ভিন্ন চোখে দেখেছিল, বা আপনি কখন বুঝতে পেরেছিলেন যে দর্শকেরা আপনাকে একটু ভিন্ন চোখে দেখছেন? না, সেটা তো নায়িকার নামের পরে, কিন্তু আমার কাছে হচ্ছে ইন্টারেস্টিং লেগেছিল যে আমি টেলিভিশন নাটকটা কেন করব, সেই আগ্রহটাই আমার তৈরি হলো সুড়ঙ্গ নাটক করার পরে। সুড়ঙ্গ নাটক যখন করলাম, তখন দেখি যে মানুষ চেনে যাই, দেখেছি মানে এটা আমাকে আবার একজন শিল্পী হিসেবে আমাকে অনুপ্রাণিত করলো। তারপরে তো নায়িকার নামে নাম, দৌড়, এরপরে আবার ইয়ের থেকে বের হয়ে এসে বেশ কিছু সিরিয়াল, 1 ঘন্টার নাটক, এনটিভি, ইটিভি, এগুলো যখন প্রচার শুরু হলো, তখন বেশ মানে ক্রমান্বয়েই হচ্ছে যে দেখি বেশি মানুষ আমাকে চেনা শুরু করেছে। তো চরিত্রের নাম ধরে যখন ডাকছে বা কোথাও যাচ্ছি, অটোগ্রাফ, মানে ওই সময়টাতে এটা খুবই উপভোগ করেছি আর কি। এবার একটু সিনেমার গল্পে আসতে চাই। রায়হান রাফির দামাল কিংবা যদি সাইদুল ইসলাম রানার বীরত্ব সিনেমার গল্প করতে যাই বা জানতে চাই, সেখানে আপনাকে আমরা দেখেছি চমৎকার অভিনয় করেছেন। তবে সিনেমাতে আপনাকে নিয়মিত কেন আমরা পাই না, বা এত কম উপস্থিতি কেন আপনার? সেটাই দুঃখ একজন শিল্পী, আসলে আমাদেরও যে কেন। সেটা হচ্ছে যে যেমন জয়যাত্রায় অভিনয় করার পরে বেশ মানে যারা ক্রিটিক, দর্শক যারা, মানে এরা বেশ পছন্দ করেছিলেন আমার অভিনয় বা চরিত্রায়নটা। এরপর আমি দুটো সিনেমায় অভিনয় করেছি, একটা কালপুরবী শামীম আখতারের, আর একটা অনিকেত আলামের আউট অফ দ্য বক্স। 2টা সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছি, কিন্তু দুঃখজনকভাবে 2টো সিনেমাই আলোর মুখ দেখেনি বিভিন্ন কারণে।
তো এরপর থেকে আমি অনেক বেছে বা আমার পছন্দ মতো কাজ না হলে আমি করতাম না। এবং এখন আমি সেই সংকটে আছি। আমাকে অনেকেই হয়তো ডাকেন বিভিন্ন চরিত্র করার জন্য, আমার ভালো লাগে না, আমি করি না। যাওয়া হয় না। আবার আমি যেই কাজটা করতে চাই বা যেই ধরনের কাজ করতে চাই, যাদের সাথে কাজ করতে চাই বা যেই কাজটাকে আমার পছন্দ মনে হয় যে এই কাজটা করলে আমি এইখানে খুব মন মতো কাজ করব। মন খুলে ভালোভাবে এখানে আমি অভিনয় করতে পারবো, সেই সংযোগটা আমার হয়ে উঠছে না। যে কারণে আমার কাছে মনে হয়েছে যে ওই দিনও আমাদের যে আলোচনা হয়েছে যে আমার শুধু কাজের সংখ্যা বাড়ানোর চেয়ে আমার মনের মতো কাজ যেটা হবে, ভালো কাজ যেটা হবে, যেখানে কাজ করে আমি আনন্দ পাবো, আমি সেই কাজটাই করব। সেখানেই করবেন। অমিতাভ রেজা চৌধুরীর ওটিটি কন্টেন্ট মুন্সিগিরিতেও আপনি দারুণ অভিনয় করেছেন, কিন্তু সেখানেও আসলে আপনাকে আমরা খুবই কমই তো খুঁজে পাই। এখন তো অনেক কাজ হচ্ছে, দারুণ দারুণ গল্পের চরিত্রের কাজ হচ্ছে, তো এর পেছনে কি আসলে সাংগঠনিক ব্যস্ততা দায়ী? না, ব্যস্ততা দায়ীও, আবার অনেকেই এটা মনে করেন যে উনি করবে কি করবে না, আপনার কাছে রিচ করতে আসলে পিছিয়ে মানে যায় এরকমও তখন। অনেকেই থাকে। দেখা হলে অনেকে বলে যে ভাই আপনি তো ব্যস্ত মানুষ, এরকমও কিছু থাকে। কিন্তু আসলে আমি যাদের সাথে কাজ করতে চাই তাদের সাথে সংযোগটা, এটা আমার কাছে মনে হয় যে সংযোগটা বা এটা একটু ঘাটতি আছে। সব মিলিয়ে আসলে না, তার কারণ সেটাই আমার হবে। অভিনয়ের প্রস্তুতি কিন্তু আমার আছে মানে আমি আমার শুধু থিয়েটার করলেই হয় না, না। থিয়েটার করার পাশাপাশি পড়ালেখা বা দেখা, এখনকার যে কাজগুলো হচ্ছে আমি জানা। প্রায় সবগুলো কাজে আমি দেখার চেষ্টা করি। 4টা সিনেমার মধ্যে এবার যে ঈদের নাটক আমি 3টা দেখে হ্যাঁ, ফেলেছি। হ্যাঁ। তো একজন অভিনয় শিল্পীকে তো দেখতেও হবে যে এখন অভিনয়ের প্যাটার্ন বা নির্মাণের প্যাটার্ন কোন দিকে যাচ্ছে। তো তারপর ওটিটির যে কাজগুলো হচ্ছে, আমি যতটা না এখন শিল্পী, তার চেয়ে আমার মনে হয় বড় দর্শক হয়ে আমি বসে আছি। এবং গল্পে গল্পে আসলে আপনার জীবনের অনেক গল্প শুনছিলাম, কাজের গল্প শুনছিলাম, আলোচনার একেবারেই শেষের দিকেই আছি। সব শেষে আসলে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, কি বলতে চান? দর্শকই তো শক্তি। দর্শক যদি না থাকে, যত বড় শিল্পী হোক সে কোথায় থাকবে? সত্যি। তো দর্শক, এটা আমার কাছে মনে হয়েছে এবারের সিনেমা, ঈদের সিনেমা বা এখনকার কিছু কাজের কিছু ধারা, কাজ যেগুলো খুব জনপ্রিয় হচ্ছে, আমার কাছে তো মনে হয় যে দর্শক ভালো কিছু দেখার জন্য অপেক্ষা করে। এখন একদমই। দর্শককে যা দেখাবেন হয়তো সে দেখবে, দেখে হা হা করবে, হাতে তালি দেবে বা বলবে ফালতু, যা কিছু বলার অধিকার দর্শকের আছে। তো যত ভালো কাজ দর্শকের সামনে দেওয়া যাবে, দর্শকও সেইভাবে প্রস্তুত হয়ে ওঠে। এবং কোনো দর্শককেই হেয় মনে করা যাবে না, না। কোনো দর্শককেই ছোট মনে করা যাবে না। প্রত্যেকটা দর্শকই মানে অনেক শক্তিশালী দর্শক, আমি এটা মনে করি। সুতরাং দর্শকই শক্তি। শিল্পের দর্শকে যদি না থাকে তাহলে সেই শিল্প হয়তো বা মানে আড়ালেই থেকে যায়। বাহ, আমারও ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে গল্প করে, এবং বিনোদন সারাদিনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আরো অনেক ভালো ভালো কাজের মধ্য দিয়ে আপনি আমাদের মাঝে থাকুন, সেই প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ অর্চি। মাছরাঙা টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই কথাগুলো বলার, এই আয়োজন করার জন্য বা এই আয়োজনে ডাকার জন্য। দর্শক, আপনারা ভালো থাকবেন। আমাদের বাংলাদেশের নাটক সিনেমা বেশি করে দেখুন। অসংখ্য ধন্যবাদ।